সবাইকে স্বাগত দীপ্ত বাণিজ্য সংবাদে। আপনাদের সাথে রয়েছি আমি দোলা ডলরেস। দর্শক, মূল আয়োজনে যাব, তবে শুরুতেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ আপডেট আপনাদেরকে জানিয়ে দিতে চাই। বেলা 12:30টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে ব্রিফিংয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য AZM জাহিদ হোসেন জানান, খালেদা জিয়া সুস্থ হয়ে যাবেন বলে প্রত্যাশা করছেন তার চিকিৎসক দল। দেশবাসীর কাছে দোয়া ও ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন তিনি। আমরা এই সংকটময় মুহূর্তে আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে ওনার সুস্থতার জন্য দোয়া চাই এবং আল্লাহ রাব্বুল আলামিন যাতে দেশবাসীর দোয়া, সারা পৃথিবীর অনেক মানুষের ওনার প্রতি ভালোবাসা এবং দোয়ার কারণেই হয়তোবা উনি এই যাত্রায় সুস্থ হয়ে উঠবেন বলে আমরা আশা করি। সেই জন্যই আমরা আপনাদের মাধ্যমে সবাইকে সর্বোচ্চ সংযম প্রদর্শন এবং সেই সাথে কোনো ধরনের গুজব ছড়ানো এবং গুজবে কান না দেওয়ার জন্য বিনীতভাবে পরিবারের পক্ষ থেকে, দলের পক্ষ থেকে আপনাদেরকে আমরা অনুরোধ করছি। দীর্ঘ 6 বৎসর যাবৎ আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন। ইনশাআল্লাহ আমরা এই যাত্রাও আপনাদের ভালোবাসা, আপনাদের সহযোগিতা এবং আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা আবারও আমাদের প্রাণপ্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আজকে দেশের মানুষের যে অকৃত্রিম ভালোবাসার প্রতীক, সেটি আজকে প্রমাণিত। সেই লক্ষ্যেই আমরা আপনাদের সহযোগিতা চাই। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আপনাদের সবাইকে অনুরোধ করেছেন যে ধৈর্য ধারণ করার জন্য এবং উনি সার্বক্ষণিকভাবে বিরামহীনভাবে দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল টিমের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। কাজে আপনাদের সহযোগিতা ছাড়া চিকিৎসা কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করা সম্ভব হবে না। কাজে কোনো ধরনের গুজবে কান না দেওয়ার জন্য আপনাদেরকে অনুরোধ করছি এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য সুস্থতার জন্য আপনাদের মাধ্যমে দেশ তথা সকল ধর্মের মানুষের প্রতি আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। এবারে বাণিজ্য সংবাদের নিয়মিত খবর। আগামী জানুয়ারি থেকে বন্ড ব্যবস্থাপনায় কাস্টমস বন্ড ম্যানেজমেন্ট সিস্টেম CBMS ব্যবহার বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড। সোমবার এই বিষয়ে একটি আদেশ জারি করেছে প্রতিষ্ঠানটি। দেশের বন্ডেড ওয়্যারহাউস ব্যবস্থাকে আধুনিক ও স্বচ্ছ করতে 2025 সালের জানুয়ারি থেকে চালু হওয়া CBMS বর্তমানে 3টি কাস্টমস বন্ড কমিশনারেট থেকে 24টি মডিউলের মাধ্যমে সেবা দেওয়া হচ্ছে। তবে বাধ্যতামূলক না হওয়ায় অনেক প্রতিষ্ঠান এখনও ম্যানুয়াল পদ্ধতিতে ইউটিলাইজেশন পারমিশন নিচ্ছিল। এনবিআর জানায়, সফটওয়্যারটি ব্যবহারকারীদের মতামতের ভিত্তিতে আরও উন্নত ও ব্যবহার বান্ধব করা হয়েছে। আগামী 1 জানুয়ারি থেকে ইউপি ইস্যুর সব সেবা শুধুমাত্র CBMS এর মাধ্যমে প্রদান করা হবে, অন্য কোনো মাধ্যমে আর সেবা দেওয়া হবে না। সদ্য সমাপ্ত নভেম্বর মাসে প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিটেন্সে দেখা গেছে নতুন উল্লম্ফন। গত মাসে দেশে এসেছে $288.95 অর্থাৎ $3.25 বিলিয়নেরও বেশি। প্রতি ডলার 122 টাকা ধরে দেশীয় মুদ্রায়, যার পরিমাণ প্রায় 35,252 কোটি টাকা। সোমবার বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, গত বছরের একই সময়ের তুলনায় রেমিটেন্স বেড়েছে $69 কোটি, যা প্রায় 31% বেশি। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, হুন্ডি প্রতিরোধে সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের উদ্যোগ, প্রণোদনা, ব্যাংকিং চ্যানেলের উন্নতি রেমিটেন্স আয় বাড়াতে বড় ভূমিকা রেখেছে। এতে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও স্বস্তি ফিরেছে। দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। এবার ভরিতে 1,575 টাকা বাড়িয়ে 22 ক্যারেটের 1 ভরি স্বর্ণের দাম 2,12,145 টাকা নির্ধারণ করেছে সংগঠনটি। সোমবার রাতে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বাজুস। আজ থেকেই নতুন এই দাম কার্যকর হয়েছে। নতুন দাম অনুযায়ী 21 ক্যারেটের প্রতি ভরি 2,02,499 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরি 1,73,572 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম 1,44,424 টাকা নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, স্বর্ণের বিক্রয় মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার নির্ধারিত 5% ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম মজুরি 6% যুক্ত করতে হবে। মূল্যসূচকের মিশ্র অবস্থার মধ্য দিয়ে চলছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন। এ বিষয়ে জানাতে আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত রয়েছেন সহকর্মী শাহরিয়ার ইমন। বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম বাড়লেও সূচকে দেখা যাচ্ছে বেশ ওঠানামা রয়েছে, এর কারণ কি? জি, দোলা, সপ্তাহের তৃতীয় কার্যদিবসের লেনদেন চলছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে। আমরা প্রথম 3 ঘন্টার লেনদেনের মাঝে রয়েছি। আমরা দেখছি যে গতকাল আপনি জানেন যে সূচক কিন্তু বেশ খানিকটা পড়ে গিয়েছিল। গতকাল সূচক কিন্তু আপনার প্রায় 64 পয়েন্টের মতো পড়ে গিয়েছিল ঢাকার পুঁজিবাজারে। সেখানে আজকে দেখছি যে আমরা দিনের শুরু থেকেই সূচক বাড়ছে, যদিও বেলা বাড়ার সাথে সাথে সূচকের কিছুটা ওঠানামা লক্ষ্য করা গেছে। তারপরও এই মুহূর্তে আমরা দেখছি প্রথম 3 ঘন্টার পর সূচক প্রায় 24 পয়েন্ট পেরে মোট সূচক অবস্থান করছে 4939 পয়েন্টে। তো এক্ষেত্রে আমরা যদিও আজকে দেখছি যে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর বেড়ে গেছে। ঢাকার পুঁজিবাজারে আমরা দেখছি প্রায় 263টা কোম্পানির শেয়ারের দর বেড়েছে। দাম কমার তালিকায় রয়েছে 74টি, আর দামের কোনো তারতম্য ঘটেনি 50টি কোম্পানির শেয়ারের ক্ষেত্রে। তবে লেনদেনে যদি দেখি, আমরা লেনদেনের দিকে তাকালে একটু দেখব যে লেনদেনে খানিকটা ধীরগতি বিরাজ করছে। আমরা দেখছি প্রথম 3 ঘন্টায় ঢাকার বাজারে লেনদেন হয়েছে 207 কোটি টাকা। তো এই হচ্ছে মোটামুটি বাজারের চিত্র। তো বাজার নিয়ে বিস্তারিত জানতে আমাদের সাথে এই মুহূর্তে যোগ দিচ্ছেন মিডওয়ে সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক এবং বাজার বিশ্লেষক জনাব আশিকুর রহমান। আমরা তার কাছ থেকে বাজার সম্পর্কে বিস্তারিত জেনে আসবো। জনাব আশিকুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের দীপ্ত টিভির এই বিজনেস আয়োজনে। আপনার কাছে আমরা যেটি জানতে চাই সেটি হচ্ছে যে পুঁজিবাজারে আমরা দেখছি যে বর্তমানে আজকের যে অবস্থানটি, এটিকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? মানে গত 2 কার্যদিবসে তো অ্যাকচুয়ালি বাজার কিন্তু বেশ খানিকটাই পড়েছে, আপনার 1%-এর উপর মুভটা হয়েছে। এখন আমাদের যে সাইকোলজিক্যাল ফ্যাক্টর অফ 5000 পয়েন্টের যে ইন্ডেক্সটা, ওই ইন্ডেক্স থেকে বাজার কিন্তু পড়ে গেছে। সো এটা কিন্তু অবশ্যই বিনিয়োগকারীদের জন্য ভালো না, মানে ওভারঅল বাজারের সিচুয়েশনের জন্য ভালো না। মূল কারণটা মেইনলি এইবার যে কারণটা হয়েছে, একটা পলিটিক্যাল একটা আনসার্টেনিটি তো গ্রো করেছে। বাট আপনি যেটা দেখবেন যে রবিবারে কিন্তু বাংলাদেশ ব্যাংক অলরেডি ডিক্লেয়ার করেছে যে 9টা পাবলিকলি লিস্টেড আপনার এনবিএফআইকে তারা কিন্তু ডিলিস্ট না, মানে তারা বন্ধ করে দেবে। সো বন্ধ করে দিলে যেটা হবে যে ক্যাপিটাল মার্কেটের রেটের ইম্প্যাক্টে কি, এটা আলটিমেটলি কিন্তু ওই 5টা ব্যাংকের মতন ডিলিস্টেড হয়ে যাবে। সো যেরকম 5টা ব্যাংকের আপনার মার্কেট ক্যাপিটালাইজেশন ছিল অলমোস্ট 5000 কোটি টাকায়, এই 9টা এনবিএফআই মার্কেট ক্যাপিটালাইজেশন কিন্তু অলমোস্ট 1500 কোটি টাকা। সো আমাদের বাজার কিন্তু অলরেডি ফ্র্যাজাইল। আমাদের বাজারের মধ্যে কিন্তু আস্থার একটা বিশাল প্রবলেম আছে, যে বিনিয়োগকারী কিন্তু আস্থা পাচ্ছে না। এখানে যখন আপনি দেখবেন যে এই যে বড় একটা ফাইন্যান্সিয়াল যে মানে ওভারহলিং হচ্ছে বাংলাদেশ ব্যাংকের থ্রুতে, এটাই কিন্তু আলটিমেটলি ক্যাপিটাল মার্কেটে আমাদের ইম্প্যাক্টটা হচ্ছে। আচ্ছা, এখানে আরেকটি বিষয় আপনার বলা যায় যে আপনার বর্তমানে যে আইপিও বিধিমালা, এটি কিন্তু খসড়া পর্যায়ে রয়েছে। তো এই আইপিও বিধিমালাটি কী অবস্থা? বাজারে নতুন নতুন শেয়ারের যোগান কিন্তু আমরা দেখছি অনেক দিন ধরেই আসছে না। সেক্ষেত্রে বিধিমালাটি কী অবস্থায় রয়েছে এবং এটিকে কীভাবে আসলে আরও দ্রুত আপনার বাজারে প্রয়োগ করা যেতে পারে, ইমপ্লিমেন্ট করা যেতে পারে? বিসেক অলরেডি কিন্তু একটা খসড়া দিয়েছে, অ্যান্ড এটা নিয়ে কিন্তু আমাদের সাথে ডিসকাশন হয়েছে ইন্ডাস্ট্রি পার্টিসিপেন্টদের সাথে। আমাদের পয়েন্ট অফ ভিউ হলো যে এখানে অনেক কিছু আছে যেটা আমরা পার্সোনালি মনে করি ইজ অ্যাকচুয়ালি ভেরি রিস্ট্রিকটিভ, স্পেশালি আপনার ইন টার্মস অফ ভ্যালুয়েশনের দিকে আর কি। এটা নিয়ে কিন্তু বিসেকের সাথে কিন্তু আমাদের ডিবিএ অর্গানাইজেশন, ডিএসিও অনেক আউটরিচ করেছে। এখন আমরা এক্সপেক্ট করি যে অ্যাটলিস্ট ইন্ডাস্ট্রি এক্সপার্টদের আপনার অপিনিয়ন নিয়ে কিন্তু আপনি এটাকে গ্যাজেট করে ফেলবেন। এবং জিনিসটা যত তাড়াতাড়ি আমরা গ্যাজেট করতে পারবো, তখন আমরা আইপিও আনার জন্য আমরা অন্যান্য কোম্পানিদের সাথে আউটরিচ করতে পারবো। সো যতক্ষণ না পর্যন্ত জিনিসটাকে গ্যাজেট করা হচ্ছে না, ততক্ষণ আগে কিন্তু কোনো আইপিও আসবে না। এটা অলরেডি অলমোস্ট 2 বছর হয়ে গেছে, আমরা বুঝতেই পারছি যে আইপিও কেন আসছে না। এভরিওয়ান ইজ ওয়েটিং ফর দ্য নিউ আইপিও রুলস। সো আমি এক্সপেক্ট করি যে বিসেক খুব তাড়াতাড়ি এটাকে গ্যাজেটের জন্য দিয়ে দিবে, বিকজ এটা না হওয়া পর্যন্ত কিন্তু ক্যাপিটাল মার্কেটের প্রাইমারি ফাংশনটি কিন্তু কাজ হচ্ছে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সময় দেওয়ার জন্য। দোলা, আসলে যেমনটি শুনছিলেন, আমরা প্রথম 3 ঘন্টার লেনদেনের মাঝে রয়েছে ঢাকার পুঁজিবাজারে। আমরা দেখছি সূচকের খানিকটা আপনার তেজিভাব বিরাজ করছে, এবং একই সাথে আমরা যদি বিভিন্ন সেক্টরগুলোর ক্ষেত্রে দেখি, আমরা কিন্তু আজকে দেখছি যে ইন্স্যুরেন্স, টেক্সটাইল এবং ইঞ্জিনিয়ারিং খাতের যে শেয়ারগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনার লেনদেনের ক্ষেত্রে এগিয়ে রয়েছে। এবং যেটি বলছিলাম যে গতকাল কিন্তু আপনার একটি বড় ধরনের দরপতনের পর আজ কিন্তু বাজার দেখা যাচ্ছে খানিকটা ঘুরে দাঁড়াচ্ছে। তবে আরও 1.5 ঘন্টা লেনদেন বাকি রয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে। 1.5 ঘন্টা পরে আমরা বুঝতে পারবো যে আজকের দিন শেষে সূচক কী পরিমাণ গিয়ে থাকে এবং লেনদেন কোথায় গিয়ে দাঁড়ায়। তো দোলা, আমার হাতে এখন পর্যন্ত এতটুকু ছিল দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে।
ইমন, আপনাকে ধন্যবাদ। জমিতে লবণাক্ততার কারণে পিছিয়ে পড়া গ্রাম এখন সবজি গ্রাম নামে পরিচিত। এটি বরগুনার তালতলী উপজেলার বড়বগী ইউনিয়নের সওদাগর পাড়ায় অবস্থিত। কৃষকরা ধান চাষে লোকসান হওয়া এক যুগ আগে থেকে সবজি চাষে নেমেছেন। এখন তাদের অনেকেই হয়ে উঠেছেন স্বাবলম্বী। একসময় শুধুই ধান নির্ভর ছিল বরগুনার তালতলী উপজেলার বড়বগী ইউনিয়নের সওদাগর পাড়া, কিন্তু জমিতে লবণাক্ততা বেড়ে যাওয়ায় ধান চাষে উৎপাদন কম হওয়ায় ক্ষতির মুখে পড়েন কৃষকেরা। জীবিকার তাগিদে নতুন পথ খুঁজে বের করেছেন গ্রামবাসী। এখন চাষ করছেন বিভিন্ন ধরনের সবজি। বর্তমানে ৬০০ হেক্টরেরও বেশি জমিতে সিম, করল্লা, শশা সহ মৌসুমী সবজি চাষ করছেন কৃষকরা। শুধু একটি গ্রামেই বছরে প্রায় ৭ কোটি টাকার সবজি উৎপাদন করছেন তারা। শীত মৌসুমে পুরো গ্রাম জুড়ে দেখা যায় শীতকালীন সবজির মাচা। প্রতিদিন সবজি তোলার প্রয়োজন হওয়ায় নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। শসা, করল্লা, আমরা বর্তমানে বটবুড়ি, সিম, লাউ, এই বিভিন্ন ধরনের ফসল আমাদের এই দক্ষিণ সওদাগরপাড়া ভালো ফসল আছে আলহামদুলিল্লাহ। দক্ষিণ সওদাগরপাড়া সবজি গ্রাম হিসেবে পরিচিত। তবে আমরা যে কৃষি কাজ করি, এই সবজি থেকে আমাদের জীবন জীবিকা নির্বাহ করা হয় এবং আমরা এই কৃষি থেকে আমরা অনেক টাকা লাভবান হই। আমরা সবজি বাগান করি, খুব ভালোই হয়। আমরা চাষবাস করি, আমরা সব কিছু ভালোই করি। লবণাক্ত জমিতে উঁচু বেড তৈরি করে সবজি চাষের পরামর্শ দিচ্ছেন কৃষি কর্মকর্তারা। আধুনিক চাষাবাদ পদ্ধতি সম্পর্কে এবং জৈবিক পদ্ধতিতে পোকামাকড় দমন, যেন কীটনাশক কম ব্যবহারের স্বার্থে বিভিন্ন ধরনের ফেরোমন ট্র্যাপ সহ জৈব বালাইনাশক ব্যবহারের জন্য আমরা তাদের পরামর্শ দিচ্ছি। পাশাপাশি তাদের আমরা মালচিং পেপার ব্যবহার করতে উদ্বুদ্ধ করছি এবং কৃষকরা যেন পণ্যের ন্যায্য মূল্য পায় এজন্য সরকারি বিভিন্ন দপ্তর, বিশেষ করে কৃষি বিপণন অধিদপ্তর সহ বিভিন্ন সুপার শপের সাথে আমরা কথা বলেছি যাতে কৃষকরা এখানের ফসলের ন্যায্য দামটা পায়। তিনি জানান, সওদাগর পাড়ার কৃষকদের মতো পরিশ্রম আর সঠিক দিক নির্দেশনা বদলে দিতে পারে যে কোনো গ্রামের অর্থনীতি। আফরিদ হাসান, দীপ্ত বার্তা কক্ষ। মতিঝিল কমলাপুর মেট্রো রেল প্রকল্পের মেয়াদ 2027 সাল পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে প্রকল্প ব্যয় 754 কোটি টাকা কমিয়ে আনা হয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। সোমবার একনেক সভার পর তিনি সাংবাদিকদের এই তথ্য জানান। এছাড়া জুলাই যোদ্ধাদের আবাসনের জন্য 2টি প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক। দীর্ঘায়িত হচ্ছে মেট্রো রেলের কমলাপুর যাত্রা। 3 বছর সময় বাড়ছে এমআরটি মাস র্যাপিড ট্রানজিট লাইন 6 প্রকল্পের মেয়াদ। তবে ব্যয় কমছে প্রায় 750 কোটি টাকা। চুক্তি অনুযায়ী মেট্রো রেলের এই প্রকল্পের মেয়াদ থাকছে 2028 সাল পর্যন্ত। প্রকল্পটির 3য় সংশোধনীর পর এই প্রকল্পের মোট ব্যয় দাঁড়াচ্ছে প্রায় 32,718 কোটি টাকা। এমন 5টি প্রকল্পের সংশোধন অনুমোদন হয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায়। লাইন 6 যেটা চলছে মেট্রো রেল খরচগুলো মূল্যায়ন করে দেখেছি, নেগোশিয়েট করেছি ঠিকাদারদের সাথে, বিদেশি ঠিকাদারদের সাথে, এবং 700 কোটি টাকা কমিয়ে আনা সম্ভব হয়েছে। একনেক সভায় 2টি আবাসন প্রকল্প অনুমোদন দেয়া হয়। ঢাকার মিরপুর 9 নম্বর সেকশনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কর্মক্ষমতা হারানোদের জন্য 1560টি ফ্ল্যাট নির্মাণে ব্যয় ধরা হয়েছে 1344 কোটি 41 লাখ টাকা। আর 24-এর শহীদ পরিবারের জন্য ফ্ল্যাট নির্মাণে বরাদ্দ রাখা হয়েছে 761 কোটি 16 লাখ টাকা। স্থায়ী বাসস্থান প্রদানের নিমিত্ত 1560টি আবাসিক ফ্ল্যাট নির্মাণ। পরেরটা হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন 24-এ শহীদ পরিবারের স্থায়ী বাসস্থান প্রদানের নিমিত্ত 36 জুলাই নামের আবাসিক ফ্ল্যাট নির্মাণ। এর আগে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের 17তম একনেক সভা অনুষ্ঠিত হয়। এতে 15,383 কোটি 51 লাখ টাকা ব্যয় সম্বলিত 17টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন 9,451 কোটি 84 লাখ টাকা, প্রকল্প ঋণ 5,609 কোটি 70 লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন 379 কোটি 31 লাখ টাকা। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। নবায়নযোগ্য জ্বালানি খাতে সরকারি ক্রয় নীতিমালায় জবাবদিহিতার ঘাটতি ও ত্রুটি রয়েছে বলে জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। সোমবার গবেষণা প্রতিষ্ঠানটি জানায়, দরপত্র অনলাইনে জমা দেওয়ার সুবিধা থাকলেও পরবর্তী কার্যক্রম আগের পদ্ধতিতেই চলছে। ফলে
অর্জিত হচ্ছে না কাঙ্ক্ষিত লক্ষ্য। দেশের জ্বালানি সংকট সমাধানের লক্ষ্যে সম্প্রতি পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট সংস্কারের উদ্যোগ নেয় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। এর উদ্দেশ্য 2030 সালের মধ্যে মোট বিদ্যুৎ চাহিদার 20% এবং 2040 সালের মধ্যে 30% নবায়নযোগ্য উৎস থেকে পূরণ করা। নতুন নীতিমালার আওতায় অনেক প্রতিষ্ঠান দরপত্রে অংশগ্রহণ করে। তবে এই নীতিমালায় বেশ কিছু সমস্যা রয়েছে বলে মনে করে সেন্টার ফর পলিসি ডায়ালগ CPD। সোমবার রাজধানীতে একটি গবেষণার ফল তুলে ধরে এই থিঙ্ক ট্যাঙ্ক। প্রকিউরমেন্টের ক্ষেত্রে সরকারের ইতিবাচক সিদ্ধান্ত রয়েছে, কিন্তু এখনো অনেক জায়গাতে এটার ইমপ্রুভমেন্টের প্রয়োজন রয়েছে। কাগজে কলমে হয়তো অনেক কিছু আগাচ্ছে, বাস্তবে আমরা কি পাচ্ছি, বাস্তবে কি আসলে এখান থেকে পাওয়ার জেনারেশন হচ্ছে কিনা, বাস্তবে কি এখানে প্রাইভেট সেক্টর ইন্টারেস্ট পাচ্ছে কিনা, বাস্তবে কি এটা একটা উইন উইন হচ্ছে কিনা। সমস্যা সমাধানের বিভিন্ন দিক তুলে ধরেন সিপিডির এই গবেষক। ডিজিটালাইজেশন প্রক্রিয়াটা দরকার। ইজিপি প্রক্রিয়াটা এখন যদিও ইজিপি আছে, কিন্তু পিছনের কাজগুলো সব ম্যানুয়ালি হচ্ছে। এই জায়গাগুলোকে অটোমেটেড করা যায় কিনা, পিছনের প্রক্রিয়াটাকে ম্যানুয়াল প্রক্রিয়াটা কমানো যায় কিনা এটা দেখা, এবং এই প্রক্রিয়ার ক্ষেত্রে রিভার্স অকশন করা যায় কিনা, লাইভ রিভার্স অকশন, সেক্ষেত্রে আরো কম্পিটিটিভ প্রাইস পাবার সুযোগ রয়েছে। অনলাইনে যুক্ত হয়ে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা জানান, দুর্নীতিগ্রস্ত এই খাতকে টেনে তোলার চেষ্টা করা হচ্ছে। পিপিএ ইমপ্লিমেন্টেশন এগ্রিমেন্ট এগুলো 1991 সালের ধারণা, এখন তো এটা 30 বছর পার হয়ে গেছে। এখন আমাদেরকে তো নতুন নিয়ে ভাবতে হবে, নতুন ব্যাংকিং প্রিন্সিপালসকে ভাবতে হবে। তো এই জন্য আমরা যেটা করতেছি সেটা হচ্ছে যে এগুলো যাতে অর্থায়ন করা যায়, আমরা এইসব অর্থায়নের জন্য আমরা মোবিলাইজ করছি। আমরা ব্যাংকগুলোর সঙ্গে কথা বলছি, ইটকলের সঙ্গে কথা বলেছি, এবং আমরা যাতে এইসব প্রজেক্টগুলো যাতে ফুললি ফাইন্যান্সড হয় সেই জন্য ব্যবস্থা নিচ্ছি। সমস্যা সমাধানে নীতিমালা পরিবর্তনের পাশাপাশি সবগুলো খাতকে সচল করার পরামর্শ দেন সিপিটির গবেষকরা। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। আর এই ছিল দীপ্ত বাণিজ্য সংবাদের আজকের আয়োজনে। এরপর আমন্ত্রণ হলো আন্তর্জাতিক খবরে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।